নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফেরানো কমিশনের বড় চ্যালেঞ্জ রংপুরে সিএসসি। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা। তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন ফখরুল। ভালো কিছুর প্রত্যাশায় বিএনপির দিকেই তাকিয়ে মানুষ, মন্তব্য তারেকের। সাংবাদিক তুহিন হত্যায় জড়িত ৮ জন গ্রেফতার। ১৫ দিনের মধ্যেই চার্জশিট বললেন জিএমপি কমিশনার। এবং আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি সংগঠনের মতভেদ। সংকট নিরসনে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। নির্বাচন ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে এমন মন্তব্য করে সিএসি এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু ভোট হতে পারে এই বিশ্বাস স্থাপন করা কঠিন হবে। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এও বলেন, মানুষের আস্থা ফিরিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসা ইসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শফিউল করিম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যে স্বল্প সময়ে ভোটের প্রস্তুতি নিতে হচ্ছে কমিশনকে, যেখানে বড় চ্যালেঞ্জ নির্বাচনের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা। এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। প্লেইং ফিল্ড যদি করি, সব প্লেয়ারদের জন্য যদি আমরা মাঠটা সমান করে দিতে পারি, তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে। আগামী নির্বাচন ঘিরে কর্মকর্তাদের তালিকা ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান সিইসি। আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী এমন মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভালো কিছু আশায় তার দলের দিকেই তাকিয়ে জনগণ। র্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রের সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানান তারেক। এদিকে তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 175/25 রাজধানীতে জাতীয় সম্মেলন আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। স্বাগত বক্তব্যে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ড্যাবের প্রত্যেকটি নেতাকর্মী এক এবং ঐক্যবদ্ধ। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগের চেয়ে আরো বেশি সুসংগঠিত হবে, আরো বেশি কাজ করবে। সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল ও সুনীতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে গণতন্ত্রের ভিত মজবুত করা দরকার। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, সেটি বাংলাদেশের সকল পর্যায়ে। তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99% রিফর্ম, এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। 5 আগস্টের পর ভালো কিছুর প্রত্যাশায় মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। আগামীতে সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে
আমরা সরকার গঠনে সক্ষম হলে 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা তাঁতি দল। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে আশা জানান সংগঠনটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। আমরা প্রত্যাশা করি যে সেই তারিখেই নির্বাচন হবে, ওনার কথা উনি রাখবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। হানি ট্র্যাপ চক্রের ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে খুন করা হয় বলে জানিয়েছেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান। হত্যাকাণ্ডে 8 জনের সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে, যাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। এদিকে র্যাব জানায় তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এক আসামি। আতিকুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বৃহস্পতিবার রাত 8টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। সরাসরি সম্পৃক্ত 8 জনের মধ্যে শুক্রবার গ্রেপ্তার করা হয় কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, সুমন, শাহজালাল, ফয়সাল ও স্বাধীনকে। র্যাব জানায় তাদের হাতে গ্রেপ্তার স্বাধীন সাংবাদিক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সাংবাদিক কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। আর গাজীপুরের পুলিশ কমিশনার জানান হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্ম ভিডিও করায় খুন হতে হয় তুহিনকে। এলোপাতারি যখন বাদশা তখন পালিয়ে যায়, তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। জিএমপি কমিশনার আরো বলেন পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই 15 দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে। পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি। এদিকে শনিবার দুপুরের পর মামলার আরেক আসামি শহীদুলকে গ্রেপ্তার করা হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আসামি গ্রেফতারের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? পরশুদিন কিন্তু গাজীপুরের যে স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করার পর কিন্তু গতকাল রাতে কিন্তু গাজীপুর মেট্রোপলিটনের পক্ষ থেকে কিন্তু একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে কিন্তু মহানগর পুলিশ 7 জনকে এবং স্থানীয় র্যাব 1-এর পক্ষ থেকে কিন্তু 2 জনকে গ্রেফতার করা হয়েছে। 9 জনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বেলা 12টায় কিন্তু নাজমুল করিম খান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার আছেন তিনি কিন্তু একটা প্রেস ব্রিফিং করেছেন। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি আমাদেরকে যেটা নিশ্চিত করেছেন আগামী 15 দিনের মধ্যে কিন্তু এই তুহিন হত্যা মামলার সকলকে কিন্তু বিচারের আওতায় অর্থাৎ চার্জশিট তিনি দিতে পারবেন, এমনটা কিন্তু তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই 9 জনকেই কিন্তু দুপুর 2টার পর কিন্তু মহানগর আদালতে পাঠানো হয়েছে। আদালত কিন্তু প্রত্যেক আসামিকে কিন্তু 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে, এমনটা আমরা আদালত সূত্রে কিন্তু জানতে পেরেছি। তো সোনিয়া, আপনি জানেন যে এই নারকীয় হত্যাকাণ্ডের কারণে কিন্তু গাজীপুরে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানে এ ছিল কিন্তু গাজীপুরের সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে প্রশাসনের সিদ্ধান্তের পরও স্বস্তি ফেরেনি ক্যাম্পাসে।
ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন বলছে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। যদিও সাধারণ শিক্ষার্থীদের সংখ্যা হলে রাজনীতি চালু থাকলে ছাত্রলীগের মতো একক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা পাবে। আর ছাত্র শিবির বলছে চলমান সংকট নিরসনে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনকে। সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু একদম উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনের নেতা এবং কর্মীরা বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর হলে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ বা কি বলছে জানাবেন। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের আগে আপনি গতকাল 18টি হলের সিট 18টি হলে ছাত্রদল তাদের কমিটি দিয়েছে। এই 18টি হলে ছাত্রদলের কমিটি দেওয়ার পরে যে পুরনো যে প্রসঙ্গটি হলগুলোতে ছাত্র রাজনীতি চলবে কিনা সেটি আবার কিন্তু সামনে চলে এসেছে, যার ফলশ্রুতিতে যেটি হয়েছে যে কালকে মধ্যরাতেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি অংশ তারা এই কমিটি দেওয়ার প্রতিবাদ করে ভিসি বাসভবনের সামনে তারা অবস্থান করছিলেন এবং সেখানে ভিসি বলেছিলেন যে 16ই জুলাই যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেই ঘোষণাটি বলবৎ থাকবে এবং তার ফলশ্রুতিতে হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতিতেই কিন্তু আজকে রাজনৈতিকভাবে ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো এর প্রতিবাদ জানিয়েছে এবং সেই প্রতিবাদের লিস্টে ছিল আপনি যেমনটি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের মতো করে জানিয়েছে, ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন তারা কিন্তু আসলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা ছাত্র ইউনিয়নের মেঘ মোল্লার বসু, যিনি ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি, তিনি আমাদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন যে এই বিরাজনীতিকরণের মাধ্যমে শেখ হাসিনার আমলকে ফিরিয়ে আনার একটা চেষ্টা করা হচ্ছে। তারা এই বিরাজনীতিকরণের যে ক্ষেত্র প্রশাসন যে করছে, ছাত্রদলের ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি যে কথাটি বলেছেন যে এটি ছাত্র অধিকারের ছাত্র যে অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইন সেটার সাথে এই ধরনের সিদ্ধান্ত সাংঘর্ষিক। শিবির কিন্তু এখানে মধ্যপন্থী অবস্থা গ্রহণ করেছে। তো সবকিছু মিলে রাজনৈতিক যারা ছাত্র সংগঠন রয়েছে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া আছে। প্রশাসন যে কাজটি করছে, প্রশাসন এখন তারা বৈঠক করছেন এবং বৈঠকের পর আসলে আমরা জানতে পারবো যে তারা কি উদ্যোগ গ্রহণ করছেন এবং হলগুলোর ভবিষ্যৎ রাজনীতি কর্মপন্থা কি হবে সেই বিষয়ে প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত আসলে আমরা জানতে পারবো। রিপন, আপনাকে ধন্যবাদ। বছরের প্রথম 7 মাসে ভারতের আহমেদাবাদ, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন দেশে 15টির বেশি বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে 4 শতাধিক মানুষের। এসব দুর্ঘটনা কেবল মানুষের প্রাণই নয়, কেড়ে নিয়েছে বহু পরিবারের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ। প্রতিটি দুর্ঘটনায় রেখে গেছে মর্মান্তিক এক একটি অধ্যায়। বিশ্বজুড়ে গেল 7 মাসে কিছু উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনা সম্পর্কে জানবো কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। 2025 সাল, যেখানে প্রযুক্তির উৎকর্ষতা ও নিরাপত্তার অঙ্গীকার ছিল সর্বোচ্চ, সেখানে বিমান বিধ্বস্তের একের পর এক মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ববাসীকে। বছরের প্রথম 7 মাসেই ঘটে গেছে 15টি দুর্ঘটনা, যা আকাশপথে মানুষের আস্থাকে করেছে প্রশ্নবিদ্ধ। বছরের শুরুতেই পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপের কাছে একটি সি প্লেন বিধ্বস্ত হয়। এতে মর্মান্তিক মৃত্যু হয় 3 জনের। 29 জানুয়ারি ওয়াশিংটনে যাওয়ার পথে মধ্যাকাশে ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয় একটি মার্কিন যাত্রীবাহী উড়োজাহাজ। এতে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে পটোমেক নদীতে আছড়ে পড়লে 64 আরোহী এবং হেলিকপ্টারে থাকা 3 মার্কিন সেনা নিহত হন। একই দিন সুদানে একটি বিমান রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় 20 জনের।
এর ঠিক একদিন পর ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে আবাসিক এলাকায় একটি মেডিকেল বিমান আছড়ে পড়ে। বিমানে থাকা ৭ জনই নিহত হন সে দুর্ঘটনায়। ৬ ফেব্রুয়ারি আলাস্কার নোম শহরে একটি নির্ধারিত অভ্যন্তরীণ ফ্লাইট নিখোঁজ হয়। পরে আলাস্কার পশ্চিম উপকূলের কাছে বিমানটির ধ্বংসাবশেষ ও ১০টি মরদেহ খুঁজে পায় কোস্টগার্ড। ১৭ মার্চ রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই হন্ডুরাসের ক্যারিবীয় উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৫ জন প্রাণে বেঁচে গেলেও ১২ জন নিহত হয়। ১২ জন। ভারতের আহমেদাবাদে ঘটে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যেখানে একজন বাদে বিমানের ২৪২ আরোহীর সবাই মারা যায়। বিমানটি একটি মেডিকেল ছাত্রাবাসে আছড়ে পড়ায় আরও অর্ধশত মানুষ প্রাণ হারায়। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। মাস না ঘুরতেই বছরের আরেকটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। ২১ জুলাই বাংলাদেশের একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে। এতে পাইলট সহ দগ্ধ হয়ে মারা যায় ৩৪ জন, যার মধ্যে ২৮ জনই শিশু। কোমলমতি শিক্ষার্থীদের ঝলসানো শরীর আর করুণ আর্তনাদ কাঁদিয়েছে বিশ্ববাসীকে। এর ৩ দিনের মাথায় ২৪ জুলাই রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর বাইরেও গত ৭ মাসে বিশ্বজুড়ে আরও কিছু ছোটখাটো বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতের সংখ্যা যাই হোক না কেন, প্রযুক্তির উৎকর্ষতার সময়ও আকাশপথের যাত্রা যে ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে সেটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে রাজধানীতে খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে তিনি কথা বলেন। শিগগিরই সবার সঙ্গে বসে নীতিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে বলেও জানান উপদেষ্টা। আপনাদের দাবির মধ্যে দেশব্যাপী মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে সরকারিভাবে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন গেজেট প্রকাশ আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা তৈরি করে ফেলেছি। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে, এই ট্রাস্টের অধীনে আমরা আমাদের সরকারের আমলে ৩ কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়েছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তান থেকে অনুপ্রবেশকালে ৩৩ ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বেলুচিস্তানের ঝোপ জেলার শামবাজার এলাকায় তাদের দেখে ফেলে নিরাপত্তা বাহিনী। তাদের অনুপ্রবেশ প্রচেষ্টা ব্যর্থ করে দেয় সেনা সদস্যরা। এদিকে ভারত সংলগ্ন জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে ২ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। ভারতীয় নিরাপত্তা বাহিনী বলছে, সন্ত্রাসবাদ দমনে এখনও অভিযান অব্যাহত রয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় ২ প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে ভারী বর্ষণ ও বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১৭ জন। এতে নিখোঁজ রয়েছেন ৩৩ জন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিংহুয়ার তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গাংসু ও গুয়াংডংয়ে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ায় গাংসুর উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এদিকে ভারতীয় রাজধানী দিল্লির হরিনগরে ভারী বর্ষণে একটি মন্দিরের দেয়াল ধসে 2 শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছে। এবার খেলার খবর। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাটোরের কানাইখালীতে মিনি স্টেডিয়াম উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলার আরও 13টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন উপদেষ্টা। তরুণদের নেতৃত্বে এইগুলো গণঅভ্যুত্থান, তরুণদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সীমিত রিসোর্সের মধ্যে থেকে কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা সংশ্লিষ্ট
যারা আছেন এবং স্থানীয় প্রশাসন সকলের সহযোগিতা এবং একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে আরো উন্নয়ন এবং সাফল্য বয়ে আনা সম্ভব। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনী ব্যবস্থার আস্থা ফেরানো কমিশনের বড় চ্যালেঞ্জ রংপুরে সিএসসি, ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা। তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন ফখরুল, ভালো কিছুর প্রত্যাশায় বিএনপির দিকে তাকিয়ে মানুষ, মন্তব্য তারেকের। সাংবাদিক তুহিন হত্যা মামলায় 7 আসামি 2 দিনের রিমান্ডে, 15 দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে বললেন জিএমপি কমিশনার। এবং আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি সংগঠনের মতভেদ, সংকোচ নিরসনে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।